কোটা আন্দোলন যদি শেখ হাসিনার তৈরি থাকতো, সেই আন্দোলনে কিভাবে শেখ হাসিনার পতন হয়, এটি আসলে আমার বড় প্রশ্ন। এই যে দুই নৌকায় পা দেওয়া তো নতুন কিছু না। আর বিএনপি যদি এখন জামাতের সাথেও বসে, ভাগবাটোয়ারায় বসে, বড় দল বা বড় দল কার সাথে বসবে, ওটা দুই দল না, ওটা আসন ছাড়া। বিএনপি যেটা ছাড়বে ওটা আসন ছাড়া। এই আওয়ামী লীগের দালালি করে আসছি। হ্যাঁ, আওয়ামী লীগের দালালি তাকেই বলে যে আজকে এখানে স্টেজে বসে আছে যে হাসান আল মামুন টানা 11 মাস জেল কেটেছে। যারা দালালি করে নাই দীর্ঘদিন, বিএনপির এমন অনেক নেতা আছে যারা জেলা সভাপতি ছিল, জীবনে কোনোদিন হাত করে পড়ে নাই। আপনার সন্ধ্যায় যে হিন্দু ছেলেটাকে যেভাবে পিটিয়ে মেরে তাকে ঝুলিয়ে পুরা দেওয়া হলো, এবং তারপরের দিন লক্ষ্মীপুরে মেয়েটাকে যেভাবে, ছোট্ট মেয়েটাকে যেভাবে দরজায় তালা দিয়ে পুড়িয়ে, আগুন দিয়ে পুড়িয়ে মারা হলো, এগুলাকে কি বলবেন আপনি? কোন ভাবে তুলবেন? আপনার এনসিপির নেতাদের গুলি করলো, কালকেও মহাখালীতে গুলি করলো। দুধ কলা দিয়ে সাপ পোষা। বিষয়টা হলো এরকম যে আমার একটা ছেলেকে ডাকসু থেকে ফেলে দিছে, 40টা সিঁড়ি লাগছে মাথায়। এপিএম সুয়েলের এইরকম মাথাটা এরকম ফেটে চলচির হয়ে গেছে। তাকে কি করছে? এই দালালি করার কারণে আদর যত্ন করে তাকে দুতলা থেকে ফেলে দিছে, 40টা সিঁড়ি লাগছে। তখন লন্ডন থেকে তারেক রহমান, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওনাকে বলেছিলেন যে মামুন দেখেন তো আন্দোলনটাকে কিভাবে সুন্দরভাবে কাজ করানো যায়, শিক্ষার্থীদের দাবি কিভাবে পূরণ করা যায়। এর পরের দিন আমার রুমে তালা দেওয়া হয়েছে, ছাত্রলীগ আমার রুমে তালা দিয়েছে যে তারেক রহমানের কাছ থেকে 125 কোটি টাকা খেয়ে তোরা এই আন্দোলন করতেছিস। আর আবার এখানে বসে থেকে বলেন যে আন্দোলন আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে, আওয়ামী লীগের দালালির জন্য হয়েছে। অথচ এই তারেক রহমানের বক্তব্য প্রকাশ হওয়ার পর আমার রুমে তালা দিয়েছে, আমার বইপত্রগুলো বের করে ফেলে দিয়েছে, আমার সার্টিফিকেটগুলো বলতো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আনতে পারি। আমরা সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পালিয়ে এসেছি, আমরা যে বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করেছি সেখান থেকে আমরা বইপত্রগুলো আনতে পারি নাই। বিএনপি তো ঢাকার মেন আসনগুলো ছেড়ে দিয়েছে না? তারা আওয়ামী লীগ করে আসছে, একটা কোটা বিরোধী আন্দোলনকে সামনে রেখে কোনো একটা অশুভ শক্তির ইন্ধনে তারা আসছে, এবং যখন ধরা খায় গেছে তখন আবার আওয়ামী লীগদের সুরসুর করে বলছে আপনি তো আমার মায়ের মতো, আপনারে দেখলেই আমার মামা লাগে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, হাটে মাঠে ঘাটে পথে প্রান্তরে, দেশে কিংবা প্রবাসে যে যেখানেই রয়েছেন, তাদের আলোচনার বিষয়বস্তু এই মুহূর্তে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন। এটি হয়তো আপনাদের মধ্যে আলোচনাও হচ্ছে যে নির্বাচনের আগে এই যে তফসিল ঘোষণার পর থেকেই কে বড় দলগুলোর সাথে অন্য অন্য দলগুলো কে কার জোটে যাচ্ছে, জোটের কি অবস্থা, জোটের ভাঙন, জোট ছেড়ে যাওয়া, এইসব বিষয়ে আপনাদের মধ্যে নিশ্চয়ই আলোচনা হচ্ছে। আমরা আজকে এই জন্য আলোচনা করব সমঝোতার রাজনীতি এই শিরোনামে। এছাড়াও আরও আলোচনার আপনাদের বিষয়বস্তু রয়েছে নিশ্চয়ই। একদিন পরই নিজ দেশে প্রায় 1.5 যুগ পরে কিন্তু ফিরে আসছেন তারেক রহমান, সেটি নিয়েও আপনাদের কিন্তু আলোচনা বা আগ্রহ আছে, তা নিয়েও আমরা আজকে আলোচনা করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের পরিচিত মুখ। আমি বাঁ পাশে রয়েছেন সাবেক সংসদ সদস্য বিএনপির নেত্রী নীলোফার চৌধুরী মনি, আপনাকে স্বাগত জানাচ্ছি আপা। ধন্যবাদ। এবং বাঁ পাশে রয়েছেন সাবেক ছাত্রনেতা এবং গণ অধিকার পরিষদের মুখপাত্র, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি প্রথমেই একটু হাসান আল মামুন আপনাকে দিয়ে শুরু করতে চাই। বেশ কয়েকদিন থেকেই গণ অধিকার পরিষদ সংবাদের শিরোনামে আসছে, বিশেষ করে গণ অধিকার পরিষদ আসলে কোন দিকে যাচ্ছে, নদীর এপার ওপার নাকি মাঝখানে? হঠাৎ করেই কিন্তু আমরা শুনলাম যে গণ অধিকার আগে থেকেই যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে ছিল, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও। আপনারা আবার মাঝখানে যে 7 দলীয় জোট হয়েছিল, যে গণতন্ত্র মঞ্চ, সেখানেও ছিলেন, আবার বেরো হয়ে গেলেন। তো সবকিছু মিলে এই যে মাঝখানে শুনতে আমরা পাচ্ছিলাম যে বিএনপির সাথে আছেন, আবার দেখলাম নাই। সেক্ষেত্রে আপনাদের অবস্থান জানানোর জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল, কিন্তু সেটিও আবার স্থগিত করা হয়েছে। সর্বশেষ জানা তথ্য অনুযায়ী বিএনপি আপনাদেরকে 2টি আসন ছাড়তে চেয়েছিল, আপনাদের তৃণমূল সেখানে নাখোশ। কোন দিকে আসলে আপনারা কি দিশেহারা অবস্থায় আছেন? একটু ক্লিয়ার করবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা যারা দেখছেন সকলকেই শুভেচ্ছা। আমাদের গণ অধিকার পরিষদ, আমি যদি একটু এটার হিস্ট্রিটা আসলে জানা দরকার। 2018 সালের নির্বাচন বা এর পূর্ববর্তী যে বাংলাদেশের সংকট ছিল, 2014 সালের নির্বাচনের পর মূলত জামায়াতে ইসলাম এবং বিএনপি রাজনৈতিক যে ভ্যাকুয়াম তৈরি হয়েছিল বাংলাদেশে, আসলে এক প্রকার রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল, এবং আওয়ামী লীগ দেশটাকে এমনভাবে দখল করেছিল যে আসলে এখানে বিরোধী মত দল
কেউ আসলে কথা বলতে পারতো না। এবং বিরোধী দলের অনেক নেতাকর্মীকে এই সময়টার মাঝেই, এই আপনার 2012 সাল থেকে তারপর হচ্ছে আপনার 18 সালের মাঝেই আপনার প্রায় 4 থেকে 500 বিরোধী দলের নেতাকর্মীকে গুম করা হয়েছে। যারাই কথা বলতো তাদেরকে গুম করা হতো। এই প্রেক্ষাপটে 2018 সালে একটি কোটা সংস্কার আন্দোলন হলো। সেই আন্দোলনের নেতৃত্ব দিলাম আমরা, এবং দেশের মানুষ একটি স্বপ্ন দেখলো যে আসলে এই তরুণদের দ্বারা আসলে পরিবর্তন কিছুটা সম্ভব। আমরা সেই কোটা আন্দোলনটি সফল করলাম। পরবর্তী সময়ে ডাকসু নির্বাচনে আমরা ভিপি পদে এবং সমাজসেবা সম্পাদক পদে নুরুল হক নূর এবং আক্তার দুজন জয়ী হলো। এর পরবর্তী সময়ে সামাজিক, রাজনৈতিক, আপনি আবরার ফাহাদ হত্যাকাণ্ড বলেন, তারপর মোদি বিরোধী আন্দোলন বলেন, এই আন্দোলনগুলোতে আসলে আমরা মানুষের যে আশাহত হওয়ার যে একটা অবস্থা ছিল, বা রাজনৈতিক দলগুলোর মাঝে যে একটা হতাশা ছিল, আমি বলবো না যে তারা পুরোপুরি ব্যর্থ ছিল, বাট একটা হতাশা ছিল। সেই হতাশার মাঝে কিন্তু আলো জ্বালিয়েছিলাম আমরা। এবং বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দও এখন বলেন, জামাতে ইসলামের নেতৃবৃন্দও বলেন যে আসলে এই তরুণদের যে উত্থানটা ছিল, জি, এটা আসলে আমাদের 18 সালের পর থেকে এটা রাজনীতির জন্য একটা ব্যাপক টার্নিং পয়েন্ট ছিল। পরবর্তী সময়ে আমরা গণ অধিকার পরিষদ গঠিত করি। 2022 সালে আনকন্ডিশনালি আমরা মনে করেছি এট এনি কস্ট শেখ হাসিনার পতন আমাদের করতে হবে। সুতরাং আমরা বিএনপির সাথে, বিএনপি আমাদেরকে কি দিবে পরবর্তী সময়, আজকে সামনে নির্বাচন, বিএনপি আমাদেরকে কয়টা আসন ছাড়বে, বিএনপি আমাদেরকে কি দিবে না দিবে, আমরা এগুলা তখন কোনো আলোচনাই করি নাই। না করে আমরা বিএনপির নেতৃত্বে গণ অধিকার পরিষদ কিন্তু যুগপৎ আন্দোলনে অংশগ্রহণ করেছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এখানে মনে আপু আছেন, বিএনপি, গণ অধিকার পরিষদ এবং গণতন্ত্র মঞ্চ, এই তিনটি পার্ট আপনারা মিডিয়ার সামনেও বলতে পারবেন, এই তিনটি পার্ট আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চারভাবে রাজনৈতিক দল হিসেবে এই তিনটি পার্টেই রাজপথে কিন্তু ব্যাপকভাবে ভূমিকা রেখেছিল। তারপর নির্বাচন হলো, আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের অফার ছিল 24 সালের নির্বাচনে যাওয়ার জন্য। হ্যাঁ, 24 সালের নির্বাচনে যাওয়ার জন্য। তো এই যে বিষয়গুলো আমরা সর্বশেষ 24-এ গণ অভ্যুত্থান হলো, আমাদের গণ অধিকার পরিষদের 11 জন আমাদের নেতাকর্মী শহীদ হয়েছেন। তো পরবর্তী সময় আমরা বিএনপির সাথে একদম এই শুরু থেকেই, গণ অভ্যুত্থানের পর থেকে আনকন্ডিশনালি কিন্তু আমরা বিএনপিকে সাপোর্ট দিয়ে গেছি। কেন? গণতন্ত্রের স্বার্থে, মানুষের স্বার্থে, এবং আমাদের যে কমিটমেন্ট ছিল 2022 সালে যে আমরা যুগপৎ আন্দোলনে অংশ হিসেবে আমরা বিএনপির সাথে আছি, আমরা সেই কমিটমেন্ট কিন্তু ব্যাক করে নাই। কিন্তু আমাদের 64 জেলায় কমিটি আছে, গণ অধিকার পরিষদ জুলাই গণ অভ্যুত্থানে কি ভূমিকা রেখেছে এদেশের মানুষ দেখেছে। যখন আমাদের পার্টিকে আসলে আমরা আগে থেকেই বলে আসছি যে আমাদের এই সাংগঠনিক কাঠামো এবং আমাদের এখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এই কোটা আন্দোলন করার কারণে আমাদের প্রায় এই পোস্ট গ্রাজুয়েট, যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট করেছেন, এই ধরনের 1 থেকে 150 ছেলে মেয়ের পুরো ক্যারিয়ার, ফ্যামিলি সবকিছু এই সংগঠন কেন্দ্রিক ধ্বংস হয়েছে, এদেশের মানুষের অধিকার আদায়ে ধ্বংস হয়েছে। তো আমরা আশা করেছিলাম যে বিএনপি আমাদেরকে যথাযথ মূল্যায়নটি করবে, কিন্তু এখন পর্যন্ত বিএনপি সেটি করেনি। আর আমরা যে সংবাদ সম্মেলন ছিল, আমাদের নেতা কর্মীরা সেদিন আমরা বসেছিলাম, সেখানে তারা মতামত দিয়েছেন যে বিএনপির সাথে আমরা দর কষাকষি দিতে চাই না, বাট আমরা এক্সপেক্ট করি বিএনপির কাছ থেকে যে বিএনপি, আমরা তো এমনটা কখনো বলি নাই যে আমরা জামাতে জুটে যাচ্ছি। আপনি কখনো শুনেছেন? আমি আপনাকে সেই প্রশ্ন করব। আপনারা এনসিপি জামাতে না গেলেও কিন্তু আপনারা এনসিপির সাথে একভূত হয়ে যাওয়ার একটা কথা উঠেছিল। হ্যাঁ, না এটাই তো স্বাভাবিক, কারণটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে আসিফ নাহিদ যারা নেতৃত্ব দিয়েছিল, আমাদেরই সহকর্মী ছিল। আপনি যেটি বলছিলেন সেটি শেষ করুন একদমই 1 মিনিটের মধ্যে। আপনার কাছে আমি তো সেই জায়গা থেকে আমাদের তৃণমূলের নেতাকর্মী সহ অঙ্গ সংগঠন এবং যারা নমিনেশন নিয়েছে সবাইকে ডেকেছিলাম। তারা বলেছে যে আসলে আমাদের পার্টির উপর এক্সপেকটেশন অনেক বেশি, আমরা চাই যে ন্যায্যতার ভিত্তিতে যদি কারোর সাথে জুট হয়, ন্যায্যতার ভিত্তিতে যাতে সেই জুটটি হয়। সেই প্রচেষ্টায় আমরা এখন পর্যন্ত বিএনপির সাথে আলোচনা চলমান রেখেছি। যদি সেই ন্যায্যতা আমরা না পাই, মানে সেই ন্যায্যতার হিস্সা যদি না হয়, তাহলে আমরা এককভাবে নির্বাচন করতে আমাদের কোনো দ্বিধা নেই, যেহেতু উচ্চ পরিষদ রয়েছে। অনেক ধন্যবাদ। সেই ন্যায্যতা, আসলে ন্যায্যতা কয় আসনকে ন্যায্যতা বলে আমি একটু আপনার কাছ থেকে শুনবো। আপনার কাছে একটু আসি, সেটি হচ্ছে যে বঞ্চিতদের তালিকায় কিন্তু একদম জলজল অক্ষরে লেখা আছে নীলুফার চৌধুরী মনির নামও। সেক্ষেত্রে আপনারা যারা টকশো ব্যক্তিত্ব, তাদের মধ্যে আরো একজন
তিনি হচ্ছেন রুমিন ফারহানা আপা। তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন আজকে বিএনপি 4টি আসন ছেড়ে দিয়েছে একটি ইসলামিক দলকে, জমিয়াতে উলামা ইসলাম। তার একজন নেতাকে সেখানে দিয়েছে। ব্যারিস্টার রুমিন ফারহানা দল থেকে পদত্যাগ করে সেখানে স্বতন্ত্র ইলেকশন করারও ঘোষণা ইতিমধ্যে দিয়েছেন, গণমাধ্যমে এসেছে বিভিন্ন। প্রশ্ন হচ্ছে দুটি। একটি হচ্ছে যে একটি দলকে আপনারা 4টি আসন ছেড়ে দিলেন, তো সেটি যেমন গণ অধিকার বলছে তাদেরকে ন্যায্যতা থেকে বঞ্চিত করেছেন আপনারা, আরেক দিক থেকে আরেকটি দলকে 4টে আসন ছেড়েছেন, তার মধ্যে আপনাদের ত্যাগী নেত্রীও রয়েছে। তো মহাসচিব হুঁশিয়ারি দিয়েছে যে স্বতন্ত্র ইলেকশন করলে ব্যবস্থা নেওয়া হবে। তাহলে এই আসন, বাকি আসনগুলোতে যদি এই যে স্বতন্ত্রতার হিড়িক পড়ে যায়, সেটি কিভাবে দল থামাবে একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সমালোচককে শুভেচ্ছা। দেখেন, নির্বাচন একটা রাজনীতিক গণতান্ত্রিক রাজনীতির একটা বিশাল বড় একটা জায়গা দখল করে আছে। নির্বাচন একটা এমপি হওয়া, মন্ত্রী হওয়া, সংসদে নিজেকে ঠাঁই দেওয়া, এটা একটা অ্যাওয়ার্ড, নিজেকে যাচাই করার একটা জায়গা। এখানে অনেক হিসাব আছে, অনেক হিসাব করতে হয়, অনেককে জনাঞ্জলি দিতে হয়, অনেককে কুরবানি দিতে হয়। তবে কেউ বিপদে পড়ে কুরবানি হয়, আবার কেউ বলির পাঠা যে কোনোভাবে হয়, নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য হয়। আজকে যে মানুষগুলো বলছে তারা একটা স্বপ্ন নিয়ে বিএনপির সাথে ছিল, আমি অস্বীকার করব না। তাদের একটা স্বপ্ন ভাঙতে পারে, ভেঙে যেতে পারে, কিন্তু যারা বিএনপিকে সাথে নিয়ে বিএনপির সাথে সারাটা জীবন যুদ্ধ করে গেছে, কাজ করে গেছে, বিএনপি কিন্তু নিজের ঘরের সন্তানদেরও কিন্তু কুরবানি দিতে কোনো পিছপা হয় নাই ওই দলগুলোর জন্য চিন্তা করে। এমনও দল আছে যে 5টা লোক আর নাই, কিন্তু তাদেরকেও দিয়েছে, বা দিতে হতে পারে, বা দিতে পারে নাই বলে তারা চলে গেছে। আবার এমনও আছে যে এই যে যেমন যেটা বললেন যে আজকে 4টা দিল, এখানে হিসাবটা অন্যরকম হিসাব হয়, জাতীয় হিসাবগুলো জাতীয় পর্যায়ে হয়। এখানে কারো কপাল পুড়ে, কারো কপাল আবার ভাঙা গড়ার মধ্যে গড়ে যায়। যেমন ধরেন 4জন যারা পেয়েছে তারা ইসলামিক আদর্শকে, মতাদর্শকে নিয়ে রাজনীতি করে, তাদের একটা মুড়িদানা এরকম আছে। আবার অনেকখানে ওনারা বক্তব্য রাখে, একটা জনপ্রিয়তা আছে। এবং আপনি জানেন যে 8 দল তারা সব সম্পূর্ণরূপে ইসলামিক ভাবধারার মধ্যে আছে, তারা আলাদা জোট করেছে, যদিও তাদের মধ্যে অনেক ভাঙনের সুর আমরা শুনতে পাই। তো সেইখানে আপনার হিসাবটা হবে ওরকম, আপনার মাইনাসে প্লাস যে হিসাবটা। রাজনীতির কিন্তু রাজনীতি একটা অঙ্ক, এই অঙ্কটা যে বুঝতে পারে সে এগিয়ে যেতে পারে, যে বুঝতে পারে না সে থমকে দাঁড়ায়। আবার বাংলাদেশের প্রেক্ষাপটে এই অঙ্ক সব সময় সব জায়গায় কাজে লাগে না। বাংলাদেশের প্রেক্ষাপটের সঙ্গে বিশ্বের রাজনীতির তুলনাও করা যায় না সব ক্ষেত্রে। আমি রাজনীতির ছাত্রী হিসেবে এই কথাটা বলছি। তো এখন যেটা নূরের দল যেটা করেছে, আমি তারা যে আসন আরো চাইতেই পারে, চাওয়ার তো কোনো দোষের নাই, কিন্তু কতটা পাইতে পারে। যেমন ধরেন নূর ব্যক্তিগতভাবে যে আসন থেকে দাঁড়াবে, ওইখানে ছাত্র দলের একটা ছেলেকে স্ট্রেট কুরবানি করা হয়েছে, মামুনকে। ওর জনপ্রিয়তায় নূর কিন্তু ওইখানে কিন্তু বিপদে পড়ে যাবে। আমি কারো পক্ষে বিপক্ষে কথা বলছি না, দেখতে হবে যে আপনার হাসান আল মামুন ও স্বতন্ত্র দাঁড়াবে। এখন ভোটের আপনি কিন্তু আপনার দল রক্ষা করতে গেলে আপনার মার্কাতেই আপনি দাঁড়াতে হবে। ধরেন তারা 60টা জেলার চায়, 60টা জেলায় যদি একটা করেও দেয়, তারা 60টার কোনটায় পাশ করতে পারবে বলতে পারে বুকে হাত দিয়ে? হ্যাঁ, 300 আসনও বিএনপি চায় না, সেটাও এখন অন্য দলগুলো চলে গেছে। আপনি যেমন নিজের প্রতীকে করতে হচ্ছে, যার নিজের যারা রেজিস্টার্ড দল তাদের নিজের প্রতীকে করতে হবে বাধ্যতামূলক। তো এখন এই যে আপনার এই জায়গায় আমি মনে করব যে যতটুকুই হোক তবুও একটা স্ট্যান্ডার্ড ভোট পাবে তারা। পাশ করার নিশ্চয়তার কথা আমি বলতে পারবো না, কারণ 2025 সাল ভেরি ডিফিকাল্ট। আপনার মার্কা ছাড়া ভোট দেওয়া ওখানে
যদি আপনার স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায় যায়, তাহলে কিন্তু এটা 24-এর মতোই অনেকটা নির্বাচন হতে পারে। কারণ আপনার ফিল্ডে কে কে আছে আপনার দেখতে হবে। যদি শিয়ান না থাকে তাহলে কিন্তু প্রবলেম। এখন এই জায়গায় ধরেন ইসলামিক দলের হিসাবটা অন্যরকম, এটা তাদেরকে দিবে, এটা আগে থেকেই জানি। মানে আপনি 8 দলীয় ইসলামিক জোটকে বিট করারও একটা ব্যাপার, বিট করার একটা ব্যাপার আছে, ইসলামিক ভোটগুলোকেও বিট করার একটা ব্যাপার আছে। এটা আমি বড় স্বার্থ নিয়ে কথা বলছি এখানে। আর দ্বিতীয়ত ওই যে বললাম আগে যে কুরবানি অনেকেই হয়ে গেছে, আপনি আমার কথা বললেন বা রুমিনের কথা বললেন, হ্যাঁ সালাম ভাই আছে, সালাম ভাই, আলাল ভাই আছে, রিজভি ভাই আছেন, রিজভি ভাই হাবিবুন আছে, নবী সোহেল আছেন, ভাই আছেন, শামসুজ্জামান দুদু দুদু ভাই আছেন, তারপর আসাদুজ্জামান রিপন আছেন, এরকম আরো অনেকেই আছেন, মুয়াজ্জেম হোসেন আলাল আছেন। তো এই মানুষগুলো, শাম্মী আছেন, হেলেন আছেন, আসিফা আশরাফি পাপিয়া আছেন, শিরিন আছেন, এরকম অনেকেই আছেন যাদের অবদান বিএনপি যদি হিসাব করে জোট মোট কোনো কিছুই না। আমি বিএনপির 100-200 এমপি প্রার্থী, আমি জোটের কথা বাদ দিলাম, 100-200 এমপি প্রার্থী, তাদের চেয়ে কি আমার অবদান কি কারো চেয়ে কম? তো আমার কথা হলো যে আমরা ওই কথাগুলো এখন বলতেই চাই না নির্বাচনের আগে। কষ্ট দুঃখ সব নিয়েই আমরা আমরা শিখে গেছি। সাগরের পাশে ঘর থাকলে যা করতে হয় আমরা জানি। এখন আমি যেটা বলবো, আস্তে আস্তে হয়তো বা এগুলো সব মেনে নিবে, অনেকেই মেনে নিবে, যারাই বলুক। আমি নিজেও হয়তো বা স্বতন্ত্র ফর্ম কিনবো, ইলেকশন করব, বলা যায় না, নির্বাচনের উপর ডিপেন্ড করবে, দলের উপর ডিপেন্ড করবে। তো এখন আপনার জোট যারা আছে, জোটদের যেটা কি দেখ, আমি মনে করব যে আপনি কোন আসনে থেকে কিনছেন? স্বতন্ত্র যদি করবেন, জামালপুর সদর আসন 5, যে আসনটি আপনার, জি আমি যেখানে কাজ করেছি আমি সেখানেই চাইবো, সেখানেই চাইবেন। একটি ছোট্ট করে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে একদিক থেকে এই যে জমিয়তে উলামা ইসলামকে কয়টি দিক দেয়া হচ্ছে কিনা সেটি নিয়ে কিন্তু খুব বেশি আলোচনায় আসেনি। তাদের কাছে কিন্তু অনেকটা এরকম যে আসলো আর জয় করলো, মানে 4টা নিয়ে চলে গেল। গণ অধিকারের ব্যাপারটি, গণ অধিকারের বিষয়টি কি বিএনপির কাছে এমনটা যে ভাই তোরা থাকলে থাক, না থাকলে না? গণ অধিকার তো এমনও আছে, গণ অধিকার তো 2 নৌকায় পা দেওয়া একটা দল। সে ওইখানে ওই যে আপনার এনসিপি, এবি পার্টি, এদের সাথেও এক পা দিয়ে রেখেছে, আবার বিএনপির সাথেও এক পা দিয়ে রেখেছে। তারা চিন্তাই করতে পারছে না কোনটায় কি করবে। আবার নিজেরাই যে বললো যে তাইলে নিজেরা স্বতন্ত্র করে ফেলবে। তো এখন এইভাবে প্রত্যেকেই নিজের হিসাবটা বেশি বুঝে। তো বেশ বুঝে বলে আপনার এখানে কাউকেই যে বলতে হবে যে একদম চোখ বন্ধ করে বিএনপির উপর ডিপেন্ড করে বসেছিল, তা না। আপনার সবাই সবার জায়গায় খুবই শার্প। তো আমি বলবো যে বুদ্ধি যেহেতু সবাই রাখে, আপনি দেখবেন শেষ পর্যন্ত তারা রাজি হয়ে যাবে। আর যদি রাজি না হয় তাহলে হিসাব অন্য জায়গায়, অন্য হিসাব। রাইট, অন্য হিসাবটা কি? অন্য হিসাবটা ধরেন ওই যে আপনার এবি পার্টি, এনসিপি, তারপরে আরো এদের সাথে যারা সম্ভাবনা আছে, এরা 6-7টা দল যখন একসাথে হয়ে আপনার গণ অধিকার ফোরাম, এরা সবাই মিলে কিন্তু আলাদা ইলেকশন করতে চায়, থার্ড একটা পার্ট হয়ে। এটার সাথে তারা যেতে পারে। তারা যদি মনে করে যে না আমি এমনিও ভোট যা পাবো অমনিও তাই পাবো, যদি আমার ধানের শীষের ভোটগুলো আমার ঘরে না আসে, তাহলে ধানের শীষের সঙ্গে দাঁড়ায় আমার লাভটা কি, হিসাবটা তারা ওইটাও করবে। আপনার আসনে কি ইতিমধ্যেই জোটকে দিয়েছেন? আপনার দলীয়? আমার দলীয়ই দিয়েছে জোটকে। এখানে আমি এই জায়গাটায় বলতে চাই যে বিএনপিতে নারীদেরকে ওইভাবে অন্য কোনো দলেও মূল্যায়ন করা হয় না, বিএনপিতেও হয় না। আপনার যেখানে যে নারীগুলো নমিনেশন পেয়েছে, এগুলো সব পুরুষ কোটায় নমিনেশন পেয়েছে। আমি তো নারী হিসেবে আপনার এখানে কাজ করছি, এটা তো নারী হিসেবে করি না, মানুষ হিসেবে আসছি। রাজনীতিটাও মানুষ হিসেবেই করছি, নারী হিসেবে করি নাই। কিন্তু মনোনয়নের জায়গায় ওইখানে আপনার মনে করেন যে এই যে রুমিনকে বলা হচ্ছে, আপনি যেটা মনে করছেন, এই 4 দলের না দিলেও যে সে পেত, আমি এটা মনে করি না। কারণ অন্যদেরকেও আমি দেখেছি, আপনি দেখেন সাবেক ছাত্রনেত্রীরা একজনও পায় নাই। তো একজনও পায় নাই। আমাদের অবদান কারো চেয়ে, আমরা যে কয়েকজন আছি কারো চেয়ে কম না, বরং অনেকের চেয়ে আমাদের অবদান অনেক বেশি। অনেক কভারেজে আন্দোলনের মধ্যে আপনার সাথে আমার দেখা হয়েছে একাধিক। তো এখন আপনি মনে করেন আপনার সঙ্গে আমার একদিন দেখা হয়েছিল, আপনার মনে আছে
যে একটা প্রোগ্রাম দিয়েছিল জাতীয় পর্যায়ে, অথচ আমি 3-4 জন নিয়ে দাঁড়িয়েছিলাম প্রেস ক্লাবের সামনে, প্রেস ক্লাবের সামনে, বাকি ম্যাচাকার করে অথচ দিয়েছে। ওই দিন তো ম্যাসাকার গুলির 19 মধ্যে, তারিখ, গুলির 19 জুলাই উপর দিয়ে আমি গিয়েছি। 19 জুলাই 19 জুলাই, একদম। সেটাই। তো এখন এটা আপনার চাক্ষুষ দেখে এই কথাটা আসলো। আমি এগুলা বলতেও চাই না, বলতেও আমি কাকরাইলে লজ্জা বোধ BNP সব করি। ম্যাচাকার করে দিল, প্রেস হ্যাঁ। ক্লাবে ঢুকতেই দিল এবং না। যে যে আয়োজন করেছেন, জোনায়েদ যিনি সাকিবকে বলেছেন, মাইক দিল। যিনি বলেছেন আপনি ওইখানে ছিলেন উনি সেখানে। নিজেও আসেন নাই, বাট আমি গিয়েছিলাম এত কিছুর পরেও। তা এখন কথা হলো যে জেল জুলুম হুলিয়া সবকিছুই আমরা সাহসের সঙ্গে আমরা করেছি, মোকাবেলা করেছি, কিন্তু এটা নিজের দলের সঙ্গে তো সাহসের কিছু নাই এখানে। তবে আমরা এটা নিয়ে এই মুহূর্তে কিছু বলতে চাই না, যেহেতু আমি টকশোতে আসছি বিএনপির পক্ষ থেকেই আমাকে আপনারা ডেকেছেন। আমি এইটুকু বলবো যে একটা নির্বাচন হওয়া ভীষণ দরকার এই দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য আগামী দিনে, সেখানে সবাই মিলে মিশেই যেন থাকা যায়। এই 5ই আগস্ট সংগঠিত হয়েছে কোনো রাজনৈতিক দলের ব্যানারে না। এবারে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এটি প্রথম যে ওয়ার্ডটি এসেছে সেটি হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান। নিশ্চয়ই বলা হয়নি এখানে যে গণ অধিকারের নেতৃত্বে হয়েছে, বিএনপির নেতৃত্বে হয়েছে, জামাতের নেতৃত্বে হয়েছে। এই পুরো আন্দোলনটি শুরু হয়েছে কোটা সংস্কারকে কেন্দ্র করে। সেই জায়গা থেকে যারা এইবারের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারা একসময় আমাদের সাবেক কেন্দ্র করে সহযোদ্ধা কি ছিল। বলতে পারি আমরা, না কোটা সংস্কারকে সামনে রেখে? না, কোটাকে সংস্কারকে সামনে রেখে বিষয়টা এরকম না, এই ইস্যুতেই তো আসলে আন্দোলনটা শুরু হয়েছে। তো সেই জায়গা থেকে এরা প্রত্যেকেই, আসিফ, নাহিদ, আক্তার সহ আরো যারা আছে, এরা আমাদের সাবেক সহযোদ্ধা। তো আমরা এই এনসিপির সাথে গণ অধিকারের একীভূত হওয়া, এটি আসলে তরুণরা একসাথে হওয়া, এটি আমাদের মূল লক্ষ্য ছিল। এটি করে বিএনপির সাথে যাইতে হবে কিংবা এককভাবে নির্বাচন করতে হবে, এটি আসলে টার্গেট না। আমাদের টার্গেট ছিল এই প্রজন্মটাকে একসাথে করা, নাম্বার 1। আপা যেটি বললেন যে এনসিপির সাথে আমরা যেতে চাচ্ছি, তাহলে বিএনপি এনসিপিকে কিন্তু আসনের অফার দিচ্ছে, এবং এটি কিন্তু স্পষ্ট মিডিয়াতেও বলেছেন, সালাউদ্দিন ভাইও বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে এনসিপির সাথে আমাদের আসন সমঝোতার আলোচনা চলছে। সেটি তো আমার মনে হয় সেই মনোনয়ন না, সেটা না, সেই সবার জন্য তো সাথে বললাম চলেছে, যে এবি পার্টির সাথেও আমি এনসিপির সাথে একীভূত হওয়াতে যদি বিএনপি মনে করে যে আমি 2 নৌকায় পা দিচ্ছি, তাহলে আমি যার সাথে একীভূত হতে যাচ্ছি তার সাথে যদি বিএনপি আসলে আসন সমঝোতা করতে চায়, তাহলে তো এখানে তো 2 নৌকায় পা দেওয়ার মতো কোনো সিচুয়েশন নেই। আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে বিএনপি আমাকে 2 নৌকায় পা দিয়ে বলুক, আস্থার সংকট রাখুক, এতে আসলে আমার কিছু যায় আসে না। গণ অধিকার এজ এ পলিটিক্যাল পার্টি, গণ অধিকারের নেতাকর্মীরা মনে করে যে আমাদের এখানে ন্যায্যতা আছে। কেন ন্যায্যতা আছে? কারণ ন্যায্যতা আছে কি বিএনপির সাথে? হ্যাঁ, বিএনপির সাথে আমাদের ন্যায্যতা আছে, এটার একটা কারণ আছে, প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা হচ্ছে আপনি যখন আনকন্ডিশনালি কাউকে ভালোবাসবেন এবং তার জন্য কাজ করবেন, সে যখন আপনাকে ধোঁকা দিবে তখন তো আপনার প্রশ্ন তোলার সুযোগ আছে। আপনি কিন্তু বলছেন যে আনকন্ডিশনাল শর্তবিহীন দিয়েছিলেন, এখন তাহলে শর্ত দিচ্ছেন কেন? না, এখন তো আমি শর্ত দিচ্ছি না, আমি কিন্তু বলছি না যে আমাকে এটাই দিতে হবে, এটাই দিতে হবে। আপনি যদি জুলাই গণ অভ্যুত্থানে জমিয়তে উলামা যারা আছেন, আপনি পলিটিক্যাল কারণে তাদেরকে আপনি মানে কনভিন্সিং এ রাখার জন্য তাদেরকে 4টি আসন দিচ্ছেন, আমি তাদেরকে হ্যাঁ করে বলছি না। বাট আপনি যে যাদের রক্তের উপর দিয়ে তরুণদের গণ অভ্যুত্থানের পর যাদের ভূমিকার কারণে আজকে আপনি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, সেই তরুণদেরকে আমি বিএনপি নেতৃবৃন্দকেও বলেছি, এনসিপিকেও বলেছি যে বিএনপির সাথে বা এনসিপি যাওয়া উচিত, বা বিএনপিরও এনসিপিকে নেওয়া উচিত। কারণ যাদের রক্তের উপর দিয়ে আজকে আপনি ক্ষমতায় যাওয়ার পথটা তৈরি হলো, আপনি তাদেরকে বাহিরে রেখে আপনি কতদিন রাষ্ট্র পরিচালনা করতে পারবেন, এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। কিন্তু হাসান আল মামুন, আপনার আন্দোলন হয়েছে, একসাথে আপনারা সাপোর্ট দিয়েছেন, একসাথে এগিয়েছেন, কিন্তু ভোটের রাজনীতির যে জায়গাটিতে সেখানে আপনারা আপনাদের নিজস্ব প্রতীকে ইলেকশন করে কি জিততে পারবেন? বিএনপিরও যদি কেউ স্বতন্ত্র করে ফেলে, অথবা জামাত সহ এখন 8 দল কিন্তু অনেকে বলছে যে আমি জাস্ট শক্তিশালী। আপনাকে একটা एग्जांपल দেই। আমার আসন হচ্ছে নেত্রকোনা সদর, নেত্রকোনা 2। এখানে ওই 2001 সালে যখন বিএনপি সরকার গঠন করে তখন 30 থেকে 35,000 ভোট পেয়েছিল ধানের শীষ। স্বাধীনতার পরে স্টিল নাও এই আসনে কোনোদিন বিএনপি জিতে নাই। স্বাধীনতার পরে, আমি আবারও বলছি, স্বাধীনতার পরে
এই আসনে বিএনপি কোনোদিন জিতে নাই। বরং আমি আমার আসন দিয়ে একটা এক্সাম্পল দিতে পারি যে বিএনপি আমার পার্টি থেকে যে আমি ট্রাক প্রতীকে সেখানে দাঁড়াই, বিএনপি স্বতন্ত্র কেন, বিএনপির প্রতীক নিয়ে যদি কেউ দাঁড়ায় এবং নিরপেক্ষ ভোট হয় তাহলে সে আমার সাথে হেরে যাওয়ার সম্ভাবনা আছে। আমি বলবো না গর্ব করে যে আমি তাকে হেরিয়ে না, সেটি নয় বিএনপি আপনার কাছে হারবে, কিন্তু আপনি না, কি আমাদের তো এরকম অনেক এই যে আসন আছে জামাত বা যেটা আট দল, আপা যে উদাহরণটি আপনি দিলেন, 8 দল বা জামাত তাদের সাথে কি আপনারা উইন হয়ে আসতে পারবেন তখন? হ্যাঁ তাদের অবভিয়াসলি ক্ষেত্রে ওই আসনে যেখানে বিএনপির সংখ্যা কম সেখানে আপনি জামাতের সংখ্যাটা আরো কম, যেখানে আপনার বিএনপি মানে আপনি গণ অধিকারের অবস্থা ওখানে এত ভালো। হ্যাঁ অবভিয়াসলি আপনি আপা যে কথাটি বললেন আমি একটু উদাহরণ দিয়ে তাহলে বলি। তাহলে আপনি বলবেন, তাহলে আমার একটু জানার না, আমি ব্যাপার। লাস্ট জি, please, 30 বলেন। সেকেন্ডে বলি। আপু যে কথাটি বললেন যে নুরুল হক নূরকে আসলে চ্যালেঞ্জ করতে পারে কিংবা নুরুল হক নূর ওইখানে ফেল করতে পারে, আমি আপনাকে একটু এক্সাম্পল দেই। ডাকসু নির্বাচন 2019 কিংবা বরিশাল কেন্দ্রিক যে আসলে পলিটিক্সটা হয়, বরিশালের মানুষ আমি দেখেছি যারা জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেয় সেই জাতীয় পর্যায়ের নেতাকে কখনো বরিশালের মানুষ ফেল করায় না। বরিশালের মানুষের আলাদা একটা ট্র্যাডিশন আছে। আমি হলপ করে বলতে পারি যে নুরুল হক নূরও যদি নির্বাচন করে এবং হাসান মামুনও যদি নির্বাচন করে নুরুল হক নূর সেখানে জয়ী হয়ে আসবে। এটা হচ্ছে আমাদের 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 সার্ভে আছে, ওনাদেরও সার্ভে আছে, আমাদেরও সার্ভে আছে। কিন্তু আপা যে কথাটি বললেন যে আসলে গণ অধিকার পরিষদ আসলে নির্বাচন করতে পারে কিন্তু তারা জিতে আসতে পারবে কিনা, এটা আসলে চ্যালেঞ্জিং। হ্যাঁ অবশ্যই চ্যালেঞ্জিং, আমরা সেই দায়টা স্বীকার করি। আমি বলছি সেই দায়টা কেন স্বীকার করি, সেই দায়টা স্বীকার করি এই জন্যই বিএনপির জন্ম আর গণ অধিকারের জন্ম এবং গণ অধিকার পরিষদ যে সময়টাতে রাজনীতি করেছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে বিএনপির জেলা পর্যায়ে 13 জন 14 জনের যেখানে মিছিল হয়েছে, আমরা সেখানে গণ অধিকার পরিষদ জাস্ট একটা পার্টি হিসেবে আমরা টিকে ছিলাম। আমরা এটাই প্রথম নির্বাচন আমাদের, এটা তো বুঝতে হবে যে এরা আন্দোলনের মাঠে ছিল কিন্তু যেখানে বিএনপি সারা দেশে রাজনীতি করতে পারে নাই, 18 সালের ভোটের মাঠে চ্যালেঞ্জ করতে পারে নাই আওয়ামী লীগকে, সেখানে গণ অধিকার পরিষদ একটা নির্বাচনও যে করে নাই তাকে আপনি ভোটের মাঠ দিয়ে কিভাবে চ্যালেঞ্জ বসাবেন? হাসান, আপনাকে যে আমি একটু জানতে চাচ্ছি তা হচ্ছে যে আপনি যেমনটা আপনার আসন নিয়ে বললেন যে আপনার আসনের অবস্থা গণ অধিকারের এত ভালো, সেটি ব্যক্তি হিসেবে আপনার অথবা ট্রাক প্রতীক, তাহলে আপনাদের যে মনোনয়ন যে কোন আসনের অবস্থা কি সেখানে অন্যদের কাছে আপনারা আসন সমঝোতায় ক্ষেত্রে তাহলে তো আপনার আসন সবার নাম্বার 1 হওয়ার কথা, যে দুটি হলে হাসান আল মামুনের আসনটি আগে। না আমি বোঝাচ্ছি, আপাও হয়তো বলতে পারবে, কিন্তু আপনার আসনের ব্যাপারের চেয়ে তো আপনার সভাপতি সেক্রেটারির আসন উপরের দিকে চাচ্ছিল। না একটু ইকুয়েশনটা আমি বলি। বিএনপি আসলে তারা দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, তারা সদরের যে আসনগুলো, জেলা শহরের সদরের যে আসনগুলো, এটা তাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত, তারা সেই আসনগুলো ছাড়তে চাচ্ছে না। এখন পর্যন্ত জোটের কাউকেই তারা ছাড়ে নাই। এমনকি আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খান, তার আসনটি সদরে হওয়ায় সেটি নিয়েও এখন পর্যন্ত তারা সন্দিহান, তারা রাশেদ খানকে 2-এ দিবে নাকি 4-এ দিবে এটি নিয়েও এখন পর্যন্ত আলোচনা চলছে। তাদের এটি দলীয় সিদ্ধান্ত, এটা হচ্ছে তারা দখল করতে চায়, মানে জেলা শহরের আসনগুলো তারা কোনোভাবেই ছাড়বে না। এটা আপাও মেবি জানেন। আপা আপনার কাছে আসি একটু, এরকম কি বিএনপির সিদ্ধান্তই এরকম যে আপনারা না, এটা আমাদেরকে জানিয়েছেন, তারা মিটিং এ জানিয়েছেন আসনগুলো? দেখেন, বিএনপি তো ঢাকার মেন আসনগুলো ছেড়ে দিয়েছে না। সমস্যা হচ্ছে যে কোনটা দিবে না, এটা ডিপেন্ড করে সেই এনভায়রনমেন্টের উপর। এনভায়রনমেন্টটা যেটা চায় সেটাই করবে। গেল এক, আমার ছোট ভাই অনেক কথা বললো। আসলে কি, আমি একটা উদাহরণ দিই। উদাহরণটা এমন যে আমি একদিন অনেক বছর আগে, 20 বছর আগের মনে হয়, একটা জুয়েলারিতে গেছি, গিয়ে দেখি 2টা মুক্তার মালা। তো মালাগুলোকে নর্মালি দাম করেছি, একটা মালা দাম চেয়েছে 35,000। তো আমি একটু অবাক হয়ে দাম চালিয়ে যেয়ে আমি আমার বোনকে ফোন দিছি। আমার বোন জামালপুর থাকে, বললাম যে আমি একটা নেই, তুই একটা নিবি কিনা? বলে না, তুই 2টা নে। তা আমি বললাম কেন? আমি তো একটা নিব, কিন্তু আমার পছন্দ হয়েছে 2টা 2 রকম। বলে যে আমি যদি এই এলাকায় এই মালাটা পরি আর দামটা যদি এটা বলি, মানুষ আমার পিটাবে, কারণ মালাটা তো মুক্তার মালা বাইরে থেকে। তা আমার ছোট ভাই যে কথাটা বললো সে তার জায়গা থেকে ঠিক আছে, বাট আমি তাকে ছোট করতে চাই না। আমি শুধু একটা কথা বলতে চাই, 18 সালের নির্বাচনে তারা বিরাট কি চ্যালেঞ্জ করছে। আওয়ামী লীগ তো আমাদের, আমি তোমার সময় কথা বলিনি, প্লিজ তুমি লিখো। তো তারা কি করেছে,
তারা চ্যালেঞ্জ করছে, তারা তো আওয়ামী লীগের বি টিম ছিল। আমি এটা বলতে চাচ্ছিলাম না, তারা আওয়ামী লীগ করে আসছে, একটা কোটা বিরোধী আন্দোলনকে সামনে রেখে কোনো একটা অশুভ শক্তির ইন্ধনে তারা আসছে, এবং যখন ধরা খায় গেছে তখন আবার আওয়ামী লীগদের সুরসুর করে বলছে আপনি তো আমার মায়ের মতো, আপনারে দেখলেই আমার মামা লাগে। হ্যাঁ, এবং ওইখানে বলে শুধু ওই জায়গাতেই বলে নাই, দেখেন ছাত্র দলের একটা ছেলে মার খাইলে আপনার 6 মাস 1 বছর উঠে খাড়াইতে পারে না, আর তারা সকালে মার খায় বিকালে কিন্তু আবার মিটিংয়ে গিয়ে দাঁড়ায় ব্যান্ডেজ করে দাঁড়ায় মিটিং করছে। আমি এখন ওদের পক্ষেই কথা বলছি, ওরা কিন্তু অহরহ মার খাইছে। তো ওরা মারটা কেমন খাইলো? ডাকসুর দোতলা আর একতলা যদি আপনি যান, এমনি আপনি বুঝবেন না, দোতলা থেকে কাউরে ফেলে দিলে বিরাট কিছু, কিন্তু দোতলা আর একতলার মধ্যে অর্ধেক যারা পড়ালেখা করছি একটা হাফতলা আছে যেটার উপরে ক্যান্টিনটা বা ছবি টবি যে রাখা সংগ্রহশালা, তো ওইখান থেকে ফেলে দিলে কতটুকু ব্যথা পেতে পারে যে কোনো পুরুষের, ওই ব্যথাটা ওরকম লাগার কথা না, কিন্তু শুনতে দোতলা থেকে ফেলে দিচ্ছে। তো আমি বলবো না যে কোনো মারটা দিবে কেন, বাট তারা যেটা, তাদেরকে সরকার যেভাবে দুধকলা দিয়ে পুষছে, ছাত্র দলরা এইভাবে দুধকলা দিয়ে পুষে নাই। ছাত্র দলের একটা ছেলে শুধুমাত্র পোস্টার লাগাইতে গেছে, সেটারে মাইরে তক্তা বানায় দিছে। মেয়েগুলারে যেভাবে মারছে, মেয়েগুলার জীবনের সবকিছু মানে শেষের পথে, হাসপাতালে তাদের এক একজনের 4 মাস 5 মাস থাকতে হয়েছে, এবং এখন পর্যন্ত তারা ওইটা জেট টানতেছে। একটা আধা মারা যাওয়া মেয়েগুলা যেগুলারে মারছে ছাত্রলীগ, ছাত্র দলের মেয়েদের মারছে এইভাবে, আপনি বুঝেন। তো ওদেরকে এরকম মারতো যে ওরা পরক্ষণে দাঁড়ায় যাইতো, আর ওরা যায় যখন সামনে যাইতো তখন বলতো যে আপনি তো মায়ের মতোই, বিশ্বাস করেন আমার মা দেখতে আপনার মতোই। তা এই যে 2 নৌকায় পা দেওয়া তো নতুন কিছু না। আর বিএনপি যদি এখন জামাতের সাথেও বসে, ভাগবাটোয়ারায় বসে, বড় দল বা বড় দল কার সাথে বসবে, ওটা 2 দল না, ওটা আসন ছাড়া। বিএনপি যেটা ছাড়বে ওটা আসন ছাড়া। বিএনপি এবি পার্টির সঙ্গে বসতে পারে, বিএনপি নুরুল পার্টির সাথে বসতে পারে, বিএনপি এনসিপির সাথে বসতে পারে, বাট ওরা যখন আলাদা আরেকটা কম হয় তখন ওইটা কিন্তু 2 নৌকা। বাট বিএনপি বসলে ওটা 2 নৌকা হবে না, কারণ বিএনপির সাথে যার যার মিলবে, সেটা তো মিলেই গেল। কিন্তু আপা এখানে এই যে গণ অধিকার ইতিমধ্যেই কিন্তু জোট ছেড়েছে, বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা অনেকে বিএনপির সঙ্গ ছেড়েছে, আবার অনেকে একীভূত হয়ে বিএনপির ধানের শীষ প্রতীকও নিয়েছে। তো সেখানে আপনারা যদি গণ অধিকারকে ধরে না রাখতে পারেন, বিএনপির এই মুহূর্তে তো শক্তিশালী জামাত সহ 8 দল আছে, তাদের দিকে যদি তারা ভিড়ে যায় অথবা এনসিপির অ্যালায়েন্সে যদি যায়, তাহলে বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে না? বিএনপি বন্ধু যদি হারায়, আমি আপনাকে একটা কথা বলি, এই চ্যালেঞ্জটা বিএনপি কি মনে করে? বিএনপি বলেছে 31 দফায় বা তার আগে যে আমরা একটা জাতীয় সরকার করতে চাই। সমস্ত দলগুলোর একসঙ্গে করেন, যেটি ভোট হবে, যদি ভোট বলেন, আর যদি এখানে মেটিকুলাস ডিজাইন হয়, যদি এখানে ইঞ্জিনিয়ারিং হয়, সেটা অন্য হিসাব, যে ভোট আপনি যেখানেই দেন একখানে যাবে, এটা যদি করেন। আর এমনি সমস্ত দল যদি একখানে করেন আর বিএনপিকে যদি একখানে করেন, তাও 10 আর 90 হবে। সরি টু সে, এটা বিএনপি যেটা করতে চাচ্ছে ভোটের হার যদি অরিজিনালি, কারণ আওয়ামী লীগ নাই, আপনি আওয়ামী লীগ যদি হিসাব করেন, জামাতের বাইরে না জামাত ধরে, আমি জামাতের বাইরে বলছি, জামাত ধরে, জামাতের যেমন ধরেন 8% 10% একটা সময় ভোট ছিল, তারপরে জামাত এবং বিএনপি প্রায় 16-17 বছর ভোট হয় নাই, এটা প্রমাণটা হয় নাই। জামাতের এখানে আর ওই যে মেটিকুলাস ডিজাইনটা বললাম, ডিজাইনটা কিন্তু চলমান চলছে সেইখানে, এবং বিএনপির কিছু নিজস্ব সমস্যা আছে। আমি যে কথাগুলো বলি একদম বিবেকে হাত দিয়ে বলি, বিএনপির ব্যক্তিগত কিছু সমস্যা আছে, যাদের মনোনয়ন দিয়েছে তাদেরও কিছু সমস্যা আছে। অকপটই বলেছেন যে 16-17 বছরের আসলে পরিসংখ্যানটা এই 16-17 বছরে, কিন্তু 16-17 বছর লাগে না। এই অন্য দলগুলোকে যদি আপনি হিসাব করেন, আমি 10 অনেক বেশি বলছি, আপনি 2-3-4% পাবেন না। আপনি বলেন শহীদ হাদিস, সম্মানের সাথে বলছি, তার দলে কয়টা ছেলে ছিল? দল হিসেবে আসে না, ব্যক্তিগত হিসেবে। অথচ আমি যদি শহীদ হাদির যদি জানাজার কথা চিন্তা করি, তাহলে কিন্তু এটা কিন্তু মেটিকুলাস ডিজাইন, ঐতিহাসিক মেটিকুলাস ডিজাইন। এই ডিজাইনটা অন্য হিসাব, অন্যখানে এটার হিসাবটা কিন্তু আপনি এটি মিলাতে চাচ্ছেন না, এটা কিন্তু আরেকটা আবেগের সাথে মিলাচ্ছেন, ষড়যন্ত্রের উপরে ষড়যন্ত্র। আমি তার মানে এটা বলি নাই যে বিবেকের তাড়না অনেকেই এসেছে, কিন্তু এটার সঙ্গে যখন আমি শুনেছি সারা বাংলাদেশ থেকে লোক আসছে, আনতেছে কিসের জন্য? একটা
আপনার বিপ্লবী সরকার বানানোর জন্য। এটা আমার কথা না, আপনাদের সাংবাদিকরা যারা অতীতে সাংবাদিক ছিল তারাও তাদের ফেসবুকে সেরকম কোনো লক্ষণ আমরা পরে কিন্তু দেখিনি। পরে দেখিনি, কিন্তু কেন লক্ষণ একবারে দেখিনি মানে তা না। আপনার সংসদ কি দৌড়ায় যায় না সংসদ দখল করার জন্য কিছু লোক, এবং অনেকবার করে অন্যভাবে অন্য খাতে প্রবাহিত করার জন্য। সেদিন কিন্তু ডক্টর ইউনূস সাহেব, আমি শেষ করি, ডক্টর ইউনূস সাহেবের কিন্তু ওই জানাজায় যাওয়ার জন্য কর্মসূচি ছিল না, উনি হঠাৎ করে গেছিলেন একটা জায়গায় থেকে দৃষ্টিটা আরেক জায়গায় সরিয়েছেন। আমি ওনাকে বুদ্ধিমান বলবো। এই তথ্যটা বোধহয় আমি একটু আমি চেষ্টা করি, আপনি কারেকশন করেন। তারপরে আমি বলি, সালাউদ্দিন ভাই যখন গেছে আমাদের পিছন থেকে কিন্তু বিভিন্ন টোন আসছে, সেই টোন যদি টোনের বিকল্প আরেকটা টোন না থাকতো তাহলে কিছু ঘটতে পারতো। আসিফ নজরুল যখন হাসছেন তার পিছন থেকে কিন্তু অনেক টোন আসছে, অনেকভাবে কিন্তু চেষ্টা করছে। এবং এইখানে হাদির ভাই যে বক্তব্যটা রাখছেন স্মরণকালের স্মরণীয় বক্তব্য, ওই বক্তব্যে অনেক কিছুই উনি করতে পারতেন, অন্তত হচকচ লাগাতে পারতেন, হজবরল ঘটনার জন্ম দিতে পারতেন। উনি কিন্তু খুব সুন্দরভাবে কৌশলে কিন্তু উনি সমস্ত কিছু সমাধান করছেন। আপনার লাশের উপরে, লাশের গাড়ির উপরে আমার জিন্দেগিতে এতগুলা বছর বয়সের পরে আমি দেখি নাই এই লাশের গাড়ির উপরে কেউ লাফ দিয়ে উঠে পড়ে। আমরা কিন্তু এটাও দেখেছি, আমরা কিভাবে দখল করতে হয় জায়গা, যেটা হাদি নিজে বলে গেছে যে তার বাপের সাথে সে যদি মারা যায় তা ওইখানে যেন দাফন করা হয়। তো আমরা কিন্তু রাজনীতির সাথে অপরাজনীতি, মৃত্যুর সাথে অপমৃত্যু, অপমৃত্যুর সাথে আরো ডট 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 আমরা দেখেছি। এখনো বলার সময় না, এটা বলার সময় আসবে, আমি তখন বলবো আরো। আমি এই কথাটা বলতে চাচ্ছি যে এখানে অনেকগুলো প্ল্যানকে ধ্বংস করে দেওয়া হয়েছে, অনেকের ফেসবুক খায় ফেলা হয়েছে, অনেকজন খুব প্রেসিডেন্ট হওয়ার জন্য অথবা চিফ অ্যাডভাইজার হওয়ার জন্য কাপড় চোপড় নিয়ে বসেছিল যে পড়বে আর শপথ নিবে, এরকম অনেকেই ছিল। আমরা কিন্তু পরে কিন্তু দেখেছি যে ওইখান থেকে সরে এসেছে তারা। আপনার কথা শুনবো, তবে আপনি জানেন যে প্রধান উপদেষ্টার নিউজ কাভারেজের জন্য আগে থেকে কিন্তু বিশেষ পাস দেয়া হয়। তো সেই পাশের জায়গায় যারা রিপোর্টার থাকে তাদেরকে আগে থেকেই জানানো হয় যে উনি গেলে আমাদের কিন্তু ওই পাশ যাদের আছে হাউসগুলোতে আরো 2 থেকে 3-4 দিন মানে মৃত্যুর পরের দিনই জানানো হয়েছে যে প্রধান উপদেষ্টা তার জানাজায় থাকবেন। তো মৃত্যুর পরের দিনই তো তার জানাজা হয়েছে একদম। তো আপনার 2-3 দিন কিভাবে হলো? যেদিন মারা গেল সেই দিনের পরের দিন আনলো, এনেই কিন্তু উনি ডিক্লারের পরেই আমাদের হাউস থেকে আমাদের সকল হাউস আমাদের জানানো হয়েছে যে প্রধান উপদেষ্টা উনি জানাজায় থাকবেন। থাকবেন, সুতরাং ওনার জানাজায় আসাটা আমরা গণমাধ্যমরা কিন্তু সবাই জানি যে যাব আমরা লাশের উপরে গাড়ি জানাজায়ের টেলিভিশন বলেন অন্য কোথাও বলেন উনি যে আসবেন এটা কিন্তু বলা ছিল না, প্রস্তুতি ওরকমই ছিল না। মনি আপার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, উনি আসলে যে বক্তব্যগুলো দিয়েছেন এটি খুবই অসম্মানজনক, এবং এটি আমি না শুধুমাত্র যারা সচেতন মানুষ তারা আসলে কোনোভাবেই গ্রহণ করবে না। তৎকালীন 2019 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এবং ডাকসুতে সভাপতি নুরুল হক নূর এবং আক্তার হোসেন তারা 2 জন জয়ী হয়েছিলেন বিরোধী পার্ট থেকে, পুরো প্যানেলটা ছিল ছাত্রলীগের। তো সেখানে নুরুল হক নূর তার বক্তব্যে বলেছিলেন যে নুরুল হক নূরের মা কিন্তু খুব ছোটবেলায় মারা যায়, নূরের বয়স খুব সম্ভবত 1.5 থেকে 2 বছর, তখন কিন্তু তার মা মারা যায়। তো নুরুল হক নূর ওনার প্রতি সম্মান দেখাতে গিয়ে উনি কিন্তু বলেছিলেন যে মায়ের মতো বা মায়ের প্রতিচ্ছবি দেখতে পায়, এটা কিন্তু তার একটা আবেগের জায়গা, কিন্তু এটাকে পলিটিক্যালি রাজনৈতিকভাবে আসলে ট্রোল করা হয়, মানে নারী হিসেবে আসলে এটা নূর উপস্থাপন করতে চেয়েছিলেন, কিন্তু এটাকে পলিটিক্যালি ট্রোল করা হয়। এবং আপাত যে কথাটি বললেন যে আমরা দীর্ঘদিন আসলে এই আওয়ামী লীগের দালালি করে আসছি, হ্যাঁ আওয়ামী লীগের দালালি তাকেই বলে যে আজকে এখানে স্টেজে বসে আছে যে হাসান আল মামুন টানা 11 মাস জেল কেটেছে, কারণ দালালি করলেই তো 11 মাস জেল কাটা যায়, দালালি করলেই 26 বার হামলার শিকার হওয়া যায়, এবং এখন পর্যন্ত এক্সরে করলেও আমার এই যে পাঁজরটা এখনো ভাঙা দেখা যায়, নূরের এই আঙুলটা ভাঙা, এটা শুধুমাত্র দালালি করলে সম্ভব। আর যারা দালালি করে নাই দীর্ঘদিন, বিএনপির এমন অনেক নেতা আছে যারা জেলা সভাপতি ছিল, জীবনে কোনোদিন হাত করে পড়ে নাই, এই যে বিগত সময়ে কোনোদিন হাত করা পড়ে নাই। আমার জেলার সভাপতি বিএনপির যিনি আনোয়ার, ডাক্তার আনোয়ার, উনি কোনোদিন জেলেই যায় নাই। তো উনি হচ্ছে স্বাচ্ছা বিএনপি কিংবা আওয়ামী লীগ বিরোধী, আর আমরা যারা টানা 11 মাস জেল কেটে আসছি, নুরুল হক নূর 26 থেকে 27 বার হামলা শিকার হয়েছে, এবং কিছুদিন আগেও
আমাদের অফিসের সামনে নুরুল হক নূরকে যে পিটিয়েছে এবং তার রক্তাক্ত দেহটা পড়ে আছে, এটা এটা আসলে কি? এটাকে বলা হয় সিম্পল দালালির মানে পুরস্কার। সেটি তো এবং এই সেই সরকারের দালালির সময়। পুরস্কার হিসেবে সে তো এইটার আগেও 26 বার মার খেয়েছে। একদম লাইভে একটা কিন্তু ছেলেকে আপা কিন্তু সেই মাইরের আবার ধরন বলেছে, দুধ না, কলা এই দিয়ে যে হ্যাঁ, সাপ পুষিয়েছে। দুধ কলা দিয়ে সাপ পোষা। বিষয়টা হলো এরকম যে আমার একটা ছেলেকে ডাকসু থেকে ফেলে দিছে, 40টা সিঁড়ি লাগছে মাথায়। এপিএম সুয়েলের এইরকম মাথাটা এরকম ফেটে চলচির হয়ে গেছে। তাকে কি করছে? এই দালালি করার কারণে আদর যত্ন করে তাকে দুতলা থেকে ফেলে দিছে, 40টা সিঁড়ি লাগছে। এই এই পৃথিবীতে কোনো মানুষের পক্ষে সম্ভব, সেটা যে কোনো ভাবেই হোক, আপনি কাউকে মানে কম্প্রোমাইজিং এর ভিতরে কেউ মার খাবে বা এটা দেহ একটা টোকাও কেউ সহ্য করতে পারে না। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে ইচ্ছাকৃতভাবে অন্যের দ্বারা প্রভাবিত হয়, এটা পৃথিবীর ইতিহাসে নেই। আচ্ছা, তবে সেটা একমাত্র আপা যে কথা বললেন জি। সেটাই হয়তো সম্ভব। আর এই কোটা আন্দোলন যদি শেখ হাসিনার তৈরি থাকতো, সেই আন্দোলনে কিভাবে শেখ হাসিনার পতন হয়, এটি আসলে আমার বড় প্রশ্ন। হাসান আল মামুন, সেক্ষেত্রে আপনারা বিএনপির যদি এই মনোভাব হয়, তাহলে আপনারা অন্য কোনো জোটের দিকে টার্ন নেওয়ার কি কোনো সুযোগ আছে? আমি অনেস্টলি বলি, আমরা এখানে আসলে বিএনপির সাথে আমাদের যেতেই হবে বা বিএনপির জুটেই আমাদের রাজনীতি করতে হবে, বিষয়টা আসলে এরকম না। এইরকম ইন্টেনশন নিয়ে তো আসলে গণ অধিকার পরিষদের জন্ম হয় নাই। 18 সালে ভোটের একটা হিসেব, ভোটের একটা আমি জি। একটু বলি, আর 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয়, আমরা ওই না এখানে একটা পয়েন্ট আছে। আন্দোলন যখন হয় তখন লন্ডন থেকে তারেক রহমান আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওনাকে বলেছিলেন যে মামুন দেখেন তো আন্দোলনটাকে কিভাবে সুন্দরভাবে কাজ করানো যায়, শিক্ষার্থীদের দাবি কিভাবে পূরণ করা যায়। এর পরের দিন আমার রুমে তালা দেওয়া হয়েছে, ছাত্রলীগ আমার রুমে তালা দিয়েছে যে তারেক রহমানের কাছ থেকে 125 কোটি টাকা খেয়ে তোরা এই আন্দোলন করতেছিস। আর আবার এখানে বসে থেকে বলেন যে এই আন্দোলন আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে, আওয়ামী লীগের দালালির জন্য হয়েছে। অথচ এই তারেক রহমানের বক্তব্য প্রকাশ হওয়ার পর আমার রুমে তালা দিয়েছে, আমার বইপত্রগুলো বের করে ফেলে দিয়েছে, আমার সার্টিফিকেট গুলো বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আনতে পারি কিন্তু নাই। আমরা সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পালিয়ে এসেছি। আমরা যে বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করেছি সেখান থেকে আমরা বইপত্রগুলো আনতে পারি নাই। যাযাবরের জীবন যাপন করেছি এই ঢাকা শহরে। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে আমরা কোনদিন চাকরিতে প্রবেশ করতে পারি নাই। এরকম শত শত ছেলে। এরপরে যদি বলা হয় আমরা আওয়ামী লীগের দালাল ছিলাম, তাহলে এই আওয়ামী লীগের পতন আমাদের দ্বারা হয়েছে। আর সেই দ্বারাই আজকে বিএনপি ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখছে এবং আবার ডকসুতে বসে থেকে আজকে আমাদেরকে আওয়ামী লীগ। হাসান মামুন, কিন্তু ভোটের হিসেবের যে বিষয়টি সেটিও তো অস্বীকার করার উপায় নেই। আপনি বলেছেন যে আসলে সব মিলে 10% হবে না যদি জামাত বাদ দেওয়া হয়। সেটি আপনি আপা বলছেন যে একদম 10% হবে না। 30 সেকেন্ডের মধ্যে বলতে হবে। আমি বলি ঠিক আছে, বিএনপির সকল নেতা কর্মীরা এই যে প্রথম আলোর যে প্রতিবেদনটি এসেছে সেখানে বিএনপির নেতা কর্মীরা কিন্তু সেটিকে প্রশংসা করেছে। প্রতিষ্ঠিত দল বিএনপি এবং জামাত, বর্তমানে আওয়ামী লীগ, আপনি অন্যরা তো একটু স্বাভাবিকভাবেই যারা আজকে থেকে রাজনীতি করেছে, সে কি আপাতত এমপি ছিলেন, তার কারণে উনি বলতে পারবেন যে সেই এলাকায় আমার প্রভাব আছে, প্রতিপত্তি আছে। কিন্তু যারা নতুন তৈরি হয়েছে তাদেরকে কি আপনি বলতে পারবেন যে লাখ লাখ ভোটার হয়ে যাবে? এটা কি বিপ্লব? আর সেখানে তাহলে অনেক না, এটা তো আমরা স্বীকার করছি, আমাদের ভোটের সংখ্যাটা কম, কিন্তু আমাদের ত্যাগটা তো অনেক বেশি। সেখানে আত্মাহুতি দেওয়া হয়ে যাবে না আপনাদের যদি ছেড়ে দেয়। জামাত সহ যে জোটটা, তাকে তো বিএনপি তাহলে আমলে নিয়েছে, তাদের ভোটের পরিসংখ্যান বিএনপি বলছে যে কতটা তারা জানে না, সুতরাং তারা সেই রিস্কে যেতে চায় না, সেটি কিন্তু বলছে আপনি। না, সেটা বলতে পারে আবার সেই বক্তব্য। ওনারা যদি জোটের কাউকে একটি আসনও না দেয় তাও তো কারো কিছু করার নাই, কিংবা আমরা তো বলবো না যে আমাদেরকে কেন আপনি একটি আসনও দেন নাই, হ্যাঁ আমরা খুব মনক্ষুণ্ণ হয়েছি। আমরা কিন্তু মনক্ষুণ্ণের জায়গা থেকে বলি নাই, আমরা বলছি যে আমরা আনকন্ডিশনালি বিএনপির সাথে ছিলাম দীর্ঘদিন, আমাদের যুগপৎ আন্দোলনের শরীক হিসেবে আমরা ছিলাম, কিন্তু আমরা সেটা দাবি করতেই পারি। ধন্যবাদ আপা, আপনার কাছে ফিরি। সেটি হচ্ছে যে তারেক রহমান ফিরছেন, একদম দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে। এটি রাজনীতির অঙ্গনে না, সব অঙ্গনই আলোচনা হচ্ছে। তো সেখানটায় এসে এই যে এখনো যে একটু অগোছালো অবস্থা আছে, সেটির গোছানো অবস্থায় ফিরবে বলে কতটা প্রত্যাশা রাখা যায় একটু বলবেন? আর লোক সমাগমের ব্যাপারে বলা হচ্ছে 50 লক্ষ লোক হবে, সেটি কি 50 লক্ষ লোক কি? আমি আপনাকে ওটা আলাদা বলি। এটা আপনি যেটা বললেন, উনি আসছেন অনেক দিন পরে, এটা নিয়ে সবাই এক্সাইটেড। এবং লোক সমাগম, আপনার বিএনপির যে কমিটি আছে, বিএনপির যে মামলা খেয়েছে, মামলায় তো 56 লক্ষ লোকের ঊর্ধ্বে মামলা খেয়েছে বিএনপির এক একটা ইউনিটের। আপনার যদি দেখেন, আপনার ঢাকায় যদি ইউনিটগুলা ধরি আমরা,
তো ঢাকার ইউনিটগুলা ওইভাবে যদি ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকা আপনার লোকে লোকারণ্য হবে, প্রত্যেকটা জেলা থেকে যদি আপনার 50,000 করে আসে তাহলে কত আসে আপনার? এটা কারণ এটা 17-18 বছর পরে আসতেছে, ওনাকে এখনো অনেকটাই সমস্যার মধ্যে দিয়ে ওনাকে যেতে হচ্ছে। যাই হোক, আমরা সবাই দেখব, আপনিও দেখবেন। আমি যে কথাটা, আমার ছোট ভাই অনেক এক্সাইটেড হয়ে গেছেন, আমি এক্সাইটেড হওয়ার জন্য বলিনি। ও বয়সে আমার ছোট, সম্পর্কে আমার ছোট, আমি চাই ওদের সামনে অনেক বড় দিন পড়ে আছে আমাদের চেয়ে। এই জিনিসগুলো সত্যকে সত্য স্বীকার করতে হবে, আনকন্ডিশনাল হয় না। বিএনপির সাথে আনকন্ডিশনাল না বলেই আমি ওই কথাগুলো বলেছি যে 2 নৌকায় পা দিয়ে আছে এখনো, তাহলে আনকন্ডিশনাল কিভাবে হয়? সবাই সবার, এটাও বলেছি আমি, সবাই সবার স্বার্থ নিয়েই চলবে, এটাই স্বাভাবিক। আর যে আন্দোলনের কথা বলল, আন্দোলনে আওয়ামী লীগ যে কাউকেই, আওয়ামী লীগ কিন্তু যাকে ধরছে তাকে ধরছে ওরকম করে। আওয়ামী লীগ একটা ফ্যাসিস্টের বিপক্ষে যারা দাঁড়িয়েছে প্রত্যেকেই ঘা খেয়েছে। এখন আপনার কোটা আন্দোলন যারা করেছে ওরাও ছিল আওয়ামী লীগ হয়ে আসছে। আওয়ামী লীগ, এটা গুপ্ত রাজনীতির কথাটায় আসে। গুপ্ত রাজনীতি ছিল বলে আমি আজকে বলি, আমি যেভাবে কথা বলি আপনি নিশ্চয়ই জানেন, এই একইভাবে আমি আওয়ামী লীগের সময় কথা বলেছি এবং কথা বলার পরে তাদের রক্তচক্ষুকে আমি ভয় পাই না, আমি মৃত্যুকে ভয় খুব কম পাই। আমার বিশ্বাস, আল্লাহ আমাকে যদি এখন আপনার সামনে মৃত্যু নেয়, আমি এখানেই মারা যাব। সবার ক্ষেত্রে কেউ বিশ্বাস করে, কেউ করে না, আমি মনে প্রাণে এটা বিশ্বাস করি। তো আমি কথা বলেছি, তখন কিন্তু আমার নামে সাইবার বুলিং এর আমার শিকার হতে হয় নাই। তার মানে কি আওয়ামী লীগ কি খুব ভালো দল? নো। আপনার সাইবার বুলিং কিভাবে হবে? 1 থেকে 10-20 পর্যন্ত যারা লেখাপড়ার মধ্যে থাকে, আপনার নেটের মধ্যে থাকে, নেট দুনিয়ায় থাকে, তারা সব হচ্ছে গুপ্ত রাজনীতি। তো গুপ্ত রাজনীতিক তাদের পক্ষে কথা যাচ্ছে, তারা এইভাবে মাঝে মধ্যে লিখতো যে আমি ছাত্রলীগ করি আপু, কিন্তু ব্যক্তিগত আপনাকে পছন্দ করি। তখন আমি মনে মনে খুশি হইতাম, আরে এত ভালো মানুষ আছে। কিন্তু এখন আমি ওটা হারে হারে বুঝি, যখন আমার বয়স আরো 20 বছর বেড়েছে, সেই 20 বছর বাড়ার পরে যখন আমাকে এখন চরম অশুভ কথা শুনতে হয়, তখন আমি বুঝি যে এই ছেলেগুলাই তো একসময় গুপ্ত রাজনীতি করতো। সো এদের বিপক্ষে, এদের ওই দলের বিপক্ষে এখন যাচ্ছে, তাই এই কথাগুলো বলছে। কোটা আন্দোলনটা তো একটা সামনে একটা কি বলে সাইনবোর্ড ছিল, একটা ঝুলানো একটা জিনিস ছিল বিস্কিট দৌড়ের মতো। কোটা আন্দোলনের ভেতরে যেটা ছিল সেটা হলো গুপ্ত রাজনীতির একটা জায়গায় মেটিকুলাস ডিজাইন। এখন কোটা আন্দোলন, তার মানে আমি অবশ্যই বলবো লাভ আমারও হয়েছে, পুরো বাংলাদেশে লাভ হয়েছে। আমরা তো মাঠে ছিলাম, এমন তো না যে আমরা মাঠে ছিলাম না। ও একটা কথা সঠিক বলেছে যে অনেক বিএনপি নেতারা একদিনও অ্যারেস্ট হয় না, ও জেল খেটেছে। আমি ওর জেলের প্রতি শ্রদ্ধাশীল, সম্মান জানাচ্ছি। বিএনপির ও নাম ধরে একজনকে বলেছে, আমি নাম না ছাড়া আরো অনেককে চিনি। আমার সাথে যে রাজনীতি করেছে, যে নমিনেশন নিয়েছে আমার আসনে, সে একটা দিনও মামলা খায় নাই, একটা দিন জেলে যায় নাই। সব শেষে এই যে জুলাইয়ের আগে 2 মাস আগে একটা মামলা খেয়েছে। সকালবেলা আওয়ামী লীগের সঙ্গে মিশে, আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে সারাদিন কাবার করতো, আবার রাতে বাড়িতে ফেরার সময় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দেখা করে, সমঝোতার বাইরে কিছুই করে নাই। আমি তো কোনো ভয় পায় বলছি না, তবে দল যদি আমাকে বহিষ্কার করবে, বাট আমি সাদাকে সাদা বলবো। তো এরকম আমি ও কি বলবে, ওর জেলারটা বলেছে, আমি আমার জেলারটা, আমার এরিয়ারটা বললাম। আমি 20 বছর, মানে একটা মানুষের জীবনে অনেক বেশি। আমি 20 বছর এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, 1-11 সরকারের বিরুদ্ধে টানা আমি টকশো করেছি। আমি দেশের কথা বলেছি, আমি দলের কথা বলেছি, দলের পক্ষে লড়তে গিয়ে আমাকে অনেক কিছু ছাড় দিতে হয়েছে, অনেক। যেটা ও তো বলছে এতটুক কথা, অতটুকু অবশ্যই বলছে, আর বয়সী বা কত, বাট আমার জীবন থেকে কত কিছু আমি হারিয়েছি এইটা করতে গিয়ে, এই দলের এইসব টানতে গিয়ে। সেটা আপনি নিজেও তো একটা বললেন যে আপনি নিজে প্রমাণ, অসংখ্য আমার জীবন থেকে অনেক কিছু চলে গেছে। তো সেইখানে আমি এগুলা বলতে চাই না, কারণ ওর বয়স আমার বয়স এক না। আমি বলবো কি, আমি কাজ করছি, জেলের সময় প্রতিদিনই আপনাকে দেখতাম, আমি দাম পাইনি, ভালো কথা। কিন্তু যাদের দিয়েছে ওই হিসাব যদি আমি করতে যাই, তাহলে এই জোটের এই ছেলে মেয়েদের, এই মানুষদের দেওয়া উচিত জোটের। কিন্তু এটা তো আরেকটা দল, ওকে এটা বুঝতে হবে যে এটা একটা দলের হিসাবটা বুঝবে। তো দল যখন দলের হিসাব বুঝবে, তখন ওর জায়গায় ন্যায্য হিসাব বা ন্যায্য হিসাব ও পাবে না।
তো দল যখন তার খারাপ কালাকুলা ছেলে কেউ দল তাকে টানবে, জি সেইখানে যখন দল আমার মতো একজনকে ফেলে দিতে পারে তখন ও তো কিছুই না। জি ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরবো 30 সেকেন্ডের জন্য, শুধু ফিরছি। সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন সামনে রেখে কি বলবেন? ইতিমধ্যে দেখছি হাতিয়ার জাগলার চরে আজকে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে 5 জন নিহত হয়েছে, গুলিতে কিন্তু, তার মানে গুলি আছে, আহত অনেক। ওসমান হাদি প্রকাশ্যে মারা গিয়েছে, তার আগেও গুলির ঘটনা ঘটছে। কি বলবেন আসলে এই আইন শৃঙ্খলার ব্যাপারে? একদমই 30 সেকেন্ডে শুনবো আইন আমি। শৃঙ্খলার ব্যাপারে আমি যে কথাটি আপনাকে বলবো, আমি আপনার টকশোতে আরো একদিন বলেছিলাম যে এই সরকারের সবচেয়ে বড় যে ব্যর্থতার জায়গাটি সেটি হচ্ছে এই আইন শৃঙ্খলা। এবং এই প্রধান উপদেষ্টা সহ যারা বলছেন যে আসলে নির্বাচনটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করবেন, আমি আমার টোটালি একদমই আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না। এবং আমি বড় ধরনের একটি মানে সংঘাতের আশঙ্কা আমি করছি। করণীয় কি যদি করণীয় সেটি হচ্ছে যে এই যে বর্তমানে যে পুলিশ প্রশাসন বা সেটআপ আছে, আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে বসে প্রত্যেকটা জেলায় বা বিভিন্ন জায়গায় প্রয়োজনে প্রধান উপদেষ্টা সহ যারা নির্বাচন করবেন প্রত্যেককে নিয়ে বসে আসলে তাদেরকে অন্ততপক্ষে একটু কন্ট্রোলের ভিতরে আনা বা একটু বোঝানো এবং পুলিশ প্রশাসন থেকে একটু শ্রদ্ধার জায়গা থেকে অন্ততপক্ষে নির্বাচনটা করা। এটা যদি না করা যায় তাহলে আপনি কোনোভাবেই করতে পারেন। আমি লাস্ট একটা কথা বলি, সেটি হচ্ছে আমরা এখন বর্তমানে দেখছি যে বিএনপি আসলে ভোটের সংখ্যা অনেক বেশি এবং আগামী দিনে আমরা এটিও চাই যে ফেসিবাদ বলবো না আমি, যে আগামী দিনে ভোটের হোক রাজনীতি হোক বিএনপি আওয়ামী লীগের চেয়েও বড় শক্তিশালী হোক, এবং সেই শুভকামনা আমরা সবসময় বিএনপির জন্য করি ইনশাআল্লাহ। আপা, আইন শৃঙ্খলা নিয়ে একটু শুনতে চাচ্ছি। আপনি এমন একটা টপিক বলছেন, এটা একদিন বলা যাবে পাক্কা, আপনি 1 সেকেন্ডে 30 সেকেন্ডে বলা সম্ভব না। আইন শৃঙ্খলা পাক্কা 1 মিনিট চরম খারাপ, চরমতর আইন শৃঙ্খলা, এবং সরকারের মদদে আরো খারাপ। সরকার আইন শৃঙ্খলা সরকারের মদদে বলছি এই কারণে যে শহীদ হাদি মারা যাওয়ার পরে এবং তার একটা আসামিকেও না ধরার পরে, তার ভাইয়ের একটা কথা কোট করি আপনার 1 মিনিট থেকে। তার ভাই বলছেন যে হাদিকে হত্যা করে তাদের খুনিদের ধরা হচ্ছে না একদিক থেকে, আরেক দিক থেকে এটিকে কেন্দ্র করে নির্বাচনের বানচালের ষড়যন্ত্র হচ্ছে। এখন হাদি খুনিদের না ধরার জন্য সরকার চাইলেই ধরতে পারে, এখনো ধরতে পারে, সরকার ধরছে না। তাহলে সরকারের মদদে আমি বলবো সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদত্যাগ করার কথা 3 দিন থেকে টক অফ দ্য টাউন, অথচ কিছুই হচ্ছে না। আজকে শপথ নেওয়ার কথা শুনছিলাম, সেটাও কোন কারণে পিছিয়ে গেছে। তা এই যে এই জায়গাগুলো সরকার নিজে কি চায়, সরকার যদি আইনের অনুশাসন কায়েম করতো, হাদি হত্যার পরেও আপনি নিজে বললেন আজকের দিনের কথা, গত 2 দিন আগে হাদি দাফনের পরের দিন, ওই দিনই আপনার সন্ধ্যায় যে হিন্দু ছেলেটাকে যেভাবে পিটিয়ে মেরে তাকে ঝুলিয়ে পুরা দেওয়া হলো, এবং তারপরের দিন লক্ষ্মীপুরে মেয়েটাকে যেভাবে, ছোট্ট মেয়েটাকে যেভাবে দরজায় তালা দিয়ে পুড়িয়ে, আগুন দিয়ে পুড়িয়ে মারা হলো, এগুলাকে কি বলবেন আপনি? কোন ভাবে তুলবেন? আপনার এনসিপির নেতাদের গুলি করলো, কালকেও মহাখালীতে গুলি করলো, গুলি করে এবং সবগুলা মাথায় ঠেকিয়ে গুলি করা, এগুলা আইন শৃঙ্খলার সর্বশেষ অবস্থা। অনেক ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি এবং অসংখ্য ধন্যবাদ হাসান আল মামুন দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা শঙ্কা কাটিয়ে আগামী নির্বাচন চাই সুষ্ঠু, অবাধ এবং একটি নিরপেক্ষ উৎসবমুখর নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে একটি কল্যাণমূলক দেশ হিসেবে গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। এবং সেই কল্যাণমূলক দেশ হিসেবে গড়ে উঠতে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।